নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি বিশেষ দিন, বিশেষ একটি পর্ব। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর সেই সাথে সাথে আজকের দিনটি আমাদের জীবনে একদম অন্যতম একটি দিন। কেন, কি কারণ, আজকের পর্বে আপনাদেরকে বলবো কেন বিশেষ দিন আমাদের জীবনে, আমাদের দুজনের জীবনে আর কি। তো সেটাই আপনাদেরকে বলবো। আর আমার এই আশেপাশে চারপাশটা দেখে আপনারা বুঝতে পারছেন নতুন একটি জায়গা। নতুন অবশ্য না, তবে অনেক দিন পরে এই জায়গা থেকে আজকে পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। ইতিমধ্যেই যারা বুঝতে পেরে গেছেন যে ঠিক কোন জায়গায় আছি বা কি ব্যাপার, এই রাস্তায় মাঠ দেখে বুঝতে পারছেন, ঝটপট কমেন্টে লিখে ফেলুন। একদম আপনাদের অতি পরিচিত একটি জায়গা, আর বলার অপেক্ষা নেই। একেবারে মাঝ বরাবর রাস্তার মাঝখানে, যেখানটা একদম রাস্তাটা খারাপ, গাড়িটাকে দাঁড় করিয়ে এখান থেকে এই পর্বটা শুরু করলাম। তো আজকে যাচ্ছি আমাদের বাড়িতে, অনেক দিন বাদে, অনেক দিন, বেশ কয়েক মাস আমি যাই না। মাঝখানে অনেকটা দিন হয়ে গেছে, আজ যাই কাল যাই করছি। আমার অনেক দিন ধরে মনে উঠছে খুব বাড়ির কথা, বা একটু যাওয়ার খুব ইচ্ছা যাচ্ছে। তো ও তো আমাকে নিয়ে আসতে চায় না, কেননা রাস্তা খুব খারাপ। তো আজকে একটু জোর করে আমি বললাম যে চলো যাই। এমনিতে তো আজকের দিনে সবাই একটু ঘোরাঘুরি বা অন্য রকমভাবে সেলিব্রেশন করে কাটায়। তো সেরকম করে কোনো দিন এত বছরে কখনো আমাদের কাটানো হয় না। তো আমি বললাম একই দিনই দুটো পড়েছে যখন, চলো একটু ঘুরেই আসি। আর ঘোরা আর একটু যাওয়াও হবে। আর আরও একটা বড় কারণ হচ্ছে, অনেক দিন ধরে এ বাড়িতে আসতে পারি না, ঠাকুর ঘরে ঢুকতে পারি না, বাবা ভোলানাথের দর্শন দিতে পারি না একেবারে সচক্ষে, কিন্তু মনে প্রাণে একেবারে সারাক্ষণ যেন দেখতে থাকি, বা স্বপ্নেও অনেক সময় দেখি। তো ওই জন্য বিশেষ করে আরও আশা। তো আজকে এই দিনটাতে আমার কর্তামশাইকে একটা নতুন গেঞ্জি পরিয়েছি। নতুন এই যে গেঞ্জিটা পরেছি, এটা আসানসোল থেকে সঞ্জয় দা এসেছিলেন। সঞ্জয় দা আমাকে উপহার দিয়ে গেছিলেন, তো তোলা ছিল প্রথম পরলাম। আর এখন আমরা আমাদের পুরানো বাড়িতে একটু যাচ্ছি। সুস্মিতার অনেকদিন ধরে বলছে, তো আমি নিয়ে আসি না, তো আজকে বললাম চলো যাই। তো এখন বাড়ির দিকে যাই, চলো নাকি? চলো যাই। তো আর সুস্মিতা কি সব বলছিল, আজকে বিশেষ দিন। বলো তুমি, কি বলি বলো তো? ও তুমি বলো কোন, চলো। কেন তুমি বলো না? তুমি ভালো বলতে পারো। আমি এসব বিষয়ে অতটা চলো চলো তুমি চলো, আমি হেঁটে আসছি। এই রাস্তাটা এখান থেকে একটু সমস্যা, তো হেঁটেই যাই। চারিদিকে মাঠ ঘাট সব যেন অন্যরকম, মানে নতুন করে ধান চাষ হয়েছে, সব ধান উঠে গেছে, মাঠ শুকিয়ে গেছে, নতুন কিছু। এই যে সেই 3 রাস্তার মাথা, এখান থেকে ডান পাশ দিয়ে আমাদের বাড়ির দিকে, একদম অতি পরিচিত। এগিয়ে গিয়ে পিছিয়ে আসছো, কি ব্যাপার? যুদ্ধের এটাই নিয়ম, যতটা এগোবে তার থেকে একটুখানি পিছিয়ে বস। চারিপাশে বেড়া ছাপাগুলো বেশ লাল ফুল ফুটে আছে। লাল ফুল, এই যে আমাদের সেই বাঁশতলা আর কল দেখে যাবেন। আর কতদিন থাকবে বাবা? খালের জল, কমিটির খাল লিজ দেওয়া হয়েছে। কস্তুর খালের অবস্থা দেখো, কস্তুর খালের জল কমে গেছে, এখন মাছ ধরা চলছে। যাক, এসে বাড়ির পাশটা একটুখানি সবুজে সাদা দেখা যাচ্ছে, আর এদিকে সবুজের চাদর। এইখানটা পুরো বর্ষাকাল জুড়ে একেবারে জল জমেছিল। এইখান থেকে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। পাইপটা এখানে ফেটে গেছে বোধহয়, জল বেরোচ্ছে। কতদিন পরে ঢুকছি, বাপরে বাপ। দেখো তো চিনতে পারো কিনা। চিনতে অবশ্যই পারছি। প্লাস্টিকটি সেই হাতে করে লাগানো, আর কতদিন থাকবে? সব গাছে, চারার গাছে, মানে আটির গাছগুলোতে সব মুকুল এসছে। এই যে আম খেতে পারি আর না পারি, আমাদের গাছে তো আটির গাছ, কিন্তু এটা আটির গাছ, মুকুল এসছে। আম এসে গেছে, ছোট ছোট আম এসে গেছে। এটা কটা গাছে এসছে? অনেক গাছে। এই আটির গাছ সব থেকে বেশি দিন ফল দেবে। ওই কানারটা ঠাকুর ঘরে ওই দিকটা কলে ফেরোটা।
তো অনেক দিন ধরে দিচ্ছি। এটা কলপের গাছ, এটাতেও মুকুল এসছে। 3টে 4টে। এটা কলপের গাছ, এটাতেও মুকুল এসছে। প্রথম এই জায়গা কিনে বাড়ি করা হয়েছিল তখন তো আপনারা যারা প্রথম দিককার ভিডিও দেখেন নিশ্চয়ই মনে থাকবে, একটা ঘর ছিল এরকম করে খড়ের ঘর, আর এইখানটায় বাগান হতো, সবজি আনাজ তোলা হতো। আর এই ঘরের সামনে এই আম গাছগুলো সারিবদ্ধভাবে একটু একটু ছোট ছোট চারা হয়েছিল, ওই আম খেয়ে আর আটি ফেলা। আর এই গাছটা আমি কতবার মেরে দেওয়ার জন্য, হ্যাঁ এখানে ভিডিও করতে আমি বসতাম ক্যামেরার পেছনে, এই গাছটা এত পিঠে গুঁতো লাগতো, ছোট ছিল একদম, ছোট ছিল তখন ডিস্টার্ব করতো খুব। হ্যাঁ কাঁঠাল গাছটা এই দুটোকে কতবার আমি চেপে দিয়েছি। তবে এইখান থেকেও কিন্তু আম গাছ ছিল, তো ওই যেহেতু এইখানে ঘর করা হয়েছে অনেকটা গায়ে গায়ে হয়ে যাবে, এই আম গাছ তুলে এই বসানো হয়েছে, এই দুটো আর ওই পুকুর পাড় দিয়ে বসানো হয়েছিল, তো মরে গেছে। এটা কলপের ছিল, এটা এখানেও এই যে মুকুল এসছে, অনেক গাছে এসছে, তার মানে 6টা 7টা গাছে এসছে। এই মশাহীন কলারকাঁদি একদম যা হয়েছে, এর কোনো বিক্রি নেই, কিচ্ছু নেই। বাজারে বয়ে নিয়ে গেলে সে তার দাম উঠবে না, 1 টাকা করেও পিস পড়ে না কলার, তা কোথায় নিয়ে যাবে? বাড়িতে গাছগাছালি ঠিকঠাক থাকলে এইখান থেকে যা পাতা পড়ে আছে, এই কুড়ালে বস্তা বস্তা জ্বালানো। শুকনো পাতার মর্মর ধ্বনি কান পেতে শুনি। পাতা দেখে তো মনে হচ্ছে গোটাই। তোমার আর গোটাতে হবে না, পুকুরের জল কমে গেছে, দেখো কতটা। মাছ ধরার উপযুক্ত সময় চলছে। ঠাকুরঘর থেকে বেরোলাম একটু, আর এ মাথার দিকে আসেনি, সেই আমাদের বেঞ্চটার কি অবস্থা, কাঠকুটো ভেঙে গেছে। তো বেঞ্চটা শখ করে বাঁধা হয়েছিল, তার বসা হয় না, সেই থেকে সময়ই আর হয় না বসার। এই মাঝে মধ্যে যখন আসি এবারে একটুখানি বসি, কখনো আসা হয় কখনো আসা হয় না। এখান থেকে প্রায় 15-16 বছর আগে, 16 বছর আগে তো এরকম একটা দিনে ওরকম বিয়ের তারিখ পড়েছিল, সেদিন ছিল 1 ফাল্গুন, তবে এরকম 14ই ফেব্রুয়ারি পড়েছিল কিনা আমি ঠিক ওইটা মনে নেই, পড়েছিল, তবে 1 ফাল্গুন দিনটা বিশেষভাবে মনে আছে। তো সেই বিয়েতে আর কি পিয়ালি থেকে একটি ছেলে বরযাত্রী হয়ে এসেছিল, একেবারে আমার বাপের বাড়ি সোজা করে দত্ত নদীর এপারে একেবারে। তো যাই হোক, সেই বরযাত্রী রূপে সেই ছেলেটা এসেছে, অনেকেই এসছিল, এবারে বরযাত্রী হয়ে ছেলেটা ঢুকলো। তবে সেই সময় সেই ছেলেটাকে একেবারে আমি যে দেখেছি চোখে, সেই নিরীক্ষণ করে ব্যাপারটা এরকম না। অনেক ছেলে এসছে, মেয়ে বউ বরযাত্রী হিসেবে যেরকম সবাই আসে, তো ঢুকছে, আর আমরাও গেছি এদিক থেকে মেয়ে পক্ষ। এবারে মানে বর আসছে, সেই আনন্দে বর দেখতে যাওয়ার একটা ব্যাপার কাজ করছে। বেশ সবাই মিলে ছুটে বর টর দেখতে গেলাম, বরের পাশেও বসলাম। এবার হঠাৎ করে বরযাত্রীর সেই ছেলেটি দেখি সামনে বসে আমার নাম জিজ্ঞেস করছে, নাম কি, কোন ক্লাসে পড়ো, বললাম। তারপরে বরের সঙ্গে কথা হচ্ছে, শালি সম্পর্ক হই, এর কি আড্ডা হচ্ছে একটু টুকটাক করে। কথা বলতে বলতে দেখি সেই ছেলেটি আবার জিজ্ঞাসা করছে তোমার নাম কি। তখন আমি বললাম, এক্ষুনি বললাম যে মনে থাকে না, কতবার জিজ্ঞাসা করতে হয়, মানে এরকম একটা ব্যাপার চলছে, কথোপকথন তো হচ্ছে। তো শুনেছে, এরকম তো অনেকেই শুনছে, ঠিক আছে শুনেছে, থাক, আমরা আমাদের মতো ঘুরছি। আরও অনেক ছেলেরা তার মধ্যে নাম জিজ্ঞাসা করছে, পাশে এসে বসছে, যেটা হয় আর কি ওই বয়সে। তো ওরকমটা তো চলতেই আছে। এটা একটু রাত্রের দিকে বেশ, তো এবার বিয়েটা যেহেতু একটু রাত্রের দিকে হওয়ার কারণে, আর এইরকম ফাল্গুন মাসের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সবাই আগে আগে আর কি খেতে বসিয়ে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হলো, বরটার দেখা হলো, বিয়ে হবে পরে ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া করে কেউ চলে যাচ্ছে, কেউ ওদের বাড়িতে থাকছে, কেউ বিয়ে দেখা পর্যন্ত থাকবে, এরকম। এবারে আছি, আবার ফের ঘুরে ফিরে বরের কাছাকাছি যখন আসলাম, সেই ছেলেটা দেখি জিজ্ঞাসা করছে যে খাওয়া দাওয়া হয়েছে। বললাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। এবারে সৌজন্যতার খাতিরে আমাকেও একটু জিজ্ঞাসা করতে হলো যে আপনি খেয়েছেন। তখন দেখি বললো না, তোমাদের এখানে আসলাম, তোমরা খেয়ে নিলে, আর থাক, আর খাবো না। এইবার কোথাও যেন একটা মনে হলো যে আমাদের এখানে আসলে এসে না খেয়ে থাকবে। সে একটু পিটপিটে স্বভাবের, তখন অতটা তো জানি না বা বুঝতেও পারছি না কে পিটপিটে কে কীরকম।
এখন যেটা বুঝতে পারছি যে সে খায়নি কেন, যে না মাটিতে পাত পেরে খাওয়া হচ্ছে, প্রথম দিকে খেতে বসতে পারিনি, অনেক কুকুর টুকুর ঘুরছে, মানে এই যে সবটা ওর মধ্যে আছে। এখন ওটা বুঝতে পারি কোথাও কি সমস্যা হলে আমি আগে ধরতে পারি, কিন্তু সেই সময় তো আর অত বুঝতে পারছি না, ওই কারণে খাইনি। তো এবার আমার মাথায় কি এলো জানি না, একটা থালায় নিলাম দিদিদের বাড়ির থেকে, নিয়ে সব রকম আইটেম ওর উপরে সাজিয়ে এনে থালাটা জাস্ট ধরে দিলাম, এই নিন খেয়ে নিন, আমরা আসলাম। মানে তারপরে আর খেলো কি না খেলো ওই পুরোটা দেখার সময় নেই, দিয়ে পাশে আরেকটা দিদিদের বাড়ি ছিল, শুতে গেলাম। ব্যাস, এবার রাত্রেবেলায় ঘুমিয়ে সকালবেলা উঠে আসছি, আবার মানে বউ বিদায় হয়ে যাবে, তখন দেখি পাশে এক বাড়িতে আছে, তারাও ছিল, কোথায় ছিল কি করে জানি না, এইবারে হাঁক দিচ্ছে, সুস্মিতা কোথায় কোথায় ছিলে রাত্রে, দেখতে পাইনি, কোথায়, আমরা ভাবলাম চলে গেছো, এরকম একটা জিজ্ঞাসাবাদ চলছে। আমি না গিয়ে শেষ না করে বউ বাড়ি না পাঠিয়ে যাব কি করে। তারপরে আমি আমার মতো ওদিকে বিয়ে বাড়ির দিকে গেলাম, পরে আসলো, পরে সকালবেলা যেসব কন্যাদান এটা ওটা যেগুলো হয় আর কি, ওরকম হচ্ছে সব রকম নিয়মকানুন। আর তার মধ্যে সে আমাকে জিজ্ঞাসা করছে, এইগুলো বলতে বলতে কেমন হচ্ছে, বলছে মানে আমাকে যে তার ভালো লেগেছে সেইটা আর কি বললো। তো এবারে হাতে তো সময় খুব কম, কেননা বেরিয়ে যেতে হবে, আর তখন আমার কাছে ফোন টোনও নেই, যা বলার ঝটপট বলতে হবে। এবার সে প্রথমেই বলল যে তোমাকে আমার ভালো লেগেছে। এই যে ভালো লেগেছে এই কথাটা কোথাও একটা আমাকে করেছে, মানে কোনো একটা ছেলে কাউকে প্রথম দেখলো, দেখেই বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেটা কি করে সম্ভব? মানে প্রথম দেখেই কাউকে ভালোবেসে ফেলা যায় একেবারে হুট করে, সেটা বিশ্বাসযোগ্য না। এবার ভালো লেগেছে, ভালো লাগা থেকে ভালোবাসা আসবে পরে, ঠিক আছে। বললো যে আমি তোমাকে মানে প্রথম দেখেই ভালো লেগে গেছে, বা সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, এই ব্যাপারগুলো তার মতো করে সে বলেছে। এবং প্রত্যেকটা কথার মধ্যে কোনো মানে পাইনি, ওই যে সেই সময়কার একটা আমাদের যে সমস্ত বয়সী ছেলেগুলো একেবারে বলে তোমার না হলে বাঁচবো না, তোমার ছাড়া চলতে পারবো না, এই যে কথাগুলো, এই কথাগুলো শুনলে মনে হয় কি ঢপ দেওয়া কথা, এরকম একটা ব্যাপার। এক কথায় কথাগুলো যেভাবে বলেছে বা যে কথাগুলো বলেছে সব পরিণত কথা, কথাগুলো বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা যায় এরকম একটা কথা। এবার তার মধ্যে আবার বললাম আর কি দেখা হবে না, মানে আবার কবে দেখা হবে। তো আমাদের সেই সময় একটা কথা চল ছিল, কেউ যদি বলতো যে কবে দেখা হবে, তো ঘুরতে ঘুরতে ঠিক কোনো একদিন দেখা হবে, পৃথিবীটা তো গোল, ঘুরতে ঘুরতে কোনো একদিন দেখা হবে। ঠিক সেমভাবে উত্তরটাও আমি দিয়ে দিলাম যে যখনই বলছে যে আমাদের আবার কবে দেখা হবে, তো পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে কোনো একদিন দেখা হয়ে যাবে, এইভাবে উত্তর। তো এবারে যখন আমাকে বলল, তখন আমি একটুখানি বললাম না ওসব আমি কোনো এতে যাব না, বাবা মা ঠিক করবে, এইভাবে যেটা বলার আর কি বলে দিলাম। মানে আমি ওইসব ভালোবাসা, প্রেম ভালোবাসার দিকে যাব না, বা আমার পছন্দতে কিছু হবে না, এখন পড়াশোনা করছি, বাবা মা যা করবে তাই। এইবারে সেই সময় ওই পর্যন্ত কথা হলো। এবারে ওখান থেকে আমি তো গেছি আমার দিদির বাড়িতে, দিদির বাড়ি বলতে আমার মাসির মেয়ের বাড়ি, আর মাসির মেয়ের ননদের বিয়ে হচ্ছে আর কি, মানে আমার দিদির বিয়ে হচ্ছে এক কথায়, সেটাও আমার দিদি, এখন সে জামাইবাবু, তাদেরও আজকে বিবাহবার্ষিকী, তো অনেক শুভেচ্ছা জামাইবাবু যদি ভিডিওটা দেখেন। ওনারা ফোন করেন এরকম দিনে, নিজেরা যেমন করে মানে আর কি সেলিব্রেশন করেন, আর আমাদেরকেও একটু ফোন করে মনে করিয়ে দেয়, তার কারণ যে আমার জামাইবাবু সে হচ্ছে সেই ছেলেটার বন্ধু, এবারে ওকেও মনে করিয়ে দেয় যে এই দিনটার কথা আর কি। তো যাই হোক, এখন বড় চলে যাচ্ছে, বউও চলে যাচ্ছে, একেবারে টিবলিখাড়ি বাজারের ওই যে ফেরিঘাট, ওখান থেকে বোটে ওঠা হবে। এবার মাঠ আট দিয়ে যাওয়া হচ্ছে, যেতে যেতে একটা চিরকুটে ফোন নাম্বারটা, চিরকুট বলতে ওই যে মানে ট্রেনের টিকিট, আগে যে শক্ত মতো টিকিট দিত আর কি, ওইটাই লিখে দিয়ে আমাকে দিয়েছে, যদি কখনো মন চায় এটা থাকলো। এবার যথারীতি ফেলতেও পারিনি, নিয়েও রাখলাম, নিয়ে ওইভাবে এসে কি জানি কি মনে হলো, একটা ইতিহাস বইয়ের গায়ে, ইতিহাস বইয়ের পাতায় নাম্বারটা লিখে কাগজটা ফেলে দিলাম। এবারে লিখে রেখে, আর তখন তো ফোন টোন ছিল না, পাশে এক বৌদির কাছ থেকে ফোন নিয়ে
সেই সময় যে অনুভূতি বা যেভাবে চলাফেরা কি জানি কি মনে হলো যে একটু ফোন করে দেখি, ছেলেটা তো গেল, একটু ফোন করেই দেখি। এবারে ফোন করলাম, ঠিকভাবে পৌঁছে গেছেন কিনা কি ব্যাপারে এইগুলো জানলাম। এবার এ কথায় দু কথায় বলতে বলতে সে আমাকে বলল, তুমি কি কোনোভাবে এগোচ্ছ, আমার প্রতি কি কোনো দুর্বলতা আছে? হাসবে না একদম, মনে করে করে বলতে হবে তো অনেক কথা, আরও কথা মিসিং হয়ে যাচ্ছে। এইবারে তখনও আমি না, এইবারে এই না যখন বললাম তখন সেদিক থেকে উত্তর আসছে, আজকের যে এই কথাগুলো আপনাদের সঙ্গে বলছি বা স্মৃতিচারণ হচ্ছে এক কথায় একদিক দিয়ে, আবার আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা হচ্ছে। অনেকেই জানতে চান যে কিভাবে কি দেখা, অনেকেই তো জেনে গেছেন যে আমাদের ভালোবাসা করে বিয়ে বা কিছু, তো সেটা বলবো করে হয় না। তো আজকে সেই দিনে যখনই বলতে বসলাম, এদিকে তো বর বউ এসছে বলছি, একটা বিয়ের গান ডিস্টার্ব করছে, এদিকে ওর পকেটের ফোনটা এত পরিমাণে বেজে যাচ্ছে, এ না সে ফোন করছে, ওই জন্য মাঝে মধ্যে থেমে থেমে সে মানে একটানা যে গল্পটা করবো হয়ে উঠছে না। তো যাই হোক, সে কোথায় ছিলাম, আমি ফোন করেছিলাম, হ্যাঁ। এবার ফোন করলে পরে ওই রকমই আমাকে আর কি জিজ্ঞাসা করছে যে আমার প্রতি দুর্বলতা তোমার মধ্যে এসেছে কিনা, বা আমাকে পছন্দ হয়েছে কিনা, বা ভালোবাসো কিনা, বা এই যে ব্যাপারগুলো আর কি জিজ্ঞাসাবাদ চলছে। তখন আমি আবার বললাম মানে না, তখনই না উত্তরই দিলাম। তখন দেখি সেই ছেলেটি বলছে, তাহলে ঠিক আছে, আর ফোন করার মানে আমাদের মধ্যে কোনো যোগাযোগ রাখার কোনো দরকার নেই, যেহেতু মানে কোনো দিক দিয়ে এগোচ্ছে না, তাহলে বেকার দুর্বলতা বাড়িয়ে লাভ নেই, আর যোগাযোগ রেখে লাভ নেই, কোনো কথা বলে লাভ নেই। তখন ওই কথাটা আরও বেশি করে আমার মধ্যে মানে একটা ভালো লাগা তৈরি করেছে, যে এখনকার দিনে মানে এই সময় যে সময়ের কথা বলছি, ছেলেরা চারিদিক দিয়ে মানে মেয়েদের সঙ্গে একটা মেয়ের ফোন নাম্বার পেলে বা তার সঙ্গে কথা বলার জন্য যে উৎসুক, যেভাবে ঠিক আছে টাইম পাস হবে, সে হোক না হোক পরের কথা বলে নিই, আগে দেখি কদিন চলুক তারপরে, মানে এই যে ব্যাপারগুলো হয় সেটা দেখলাম। বলি মানে একটা অন্য রকম বা অন্য কিছু আমার মধ্যে ফিল হচ্ছে আর কি, যে এরকম তো বলে না কেউ সচরাচর, যোগাযোগ রাখতে হবে না বলে দিল, দুর্বলতা বাড়িয়ে লাভ নেই, মানে কিছু একটা ব্যাপার আছে। এবার তার মধ্যে, হ্যাঁ সত্যি কথা, এবার তার মধ্যে তার লেখা কটা কবিতা সে পড়ে পড়ে শোনালো, সেগুলোও মন ছুঁয়ে গেল, যে লেখার মানে ধার ভার বা কিছু, সেগুলোও বেশ ভালো লেগেছে। সেগুলো আমি আবার মানে ফোনে শুনে শুনে আমার খাতাতে আবার লিখলাম, এরকম ব্যাপারগুলো চলছিল। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত শুনলেন না না না, তাহলে কি করে কি হলো, এই হচ্ছে ব্যাপার। এবার ফোন যখন হবে না, ঠিক আছে, আমিও আর ফোন করছি না, সেও আর ফোন করছে না। ফাল্গুন মাসে তো দেখা হলো, তার কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে সে বছরই আর কি আয়লা হলো কয়েক মাস পরে। এবার আয়লাতে তো বাড়ির দিকে চারিদিকে ঘর টর ভেঙে সব কিছু জল একেবারে উঠে, সুন্দরবনের অবস্থা আপনারা তো কম বেশি জানেন, তো সেই মতো পরিস্থিতি আমাদেরও হয়েছিল। এখন বইয়ে তো ছিল ফোন নাম্বারটা লেখা, বইপত্রও তো সব ভেসে গেল, কিন্তু সেই যে ইতিহাস বইয়ে লিখেছিলাম সেই বইটা থাকলো, এটাও একটা কিন্তু মানে ঘটনা। সবগুলো গেল, ওই বইটা কি করে থাকলো? এবার ওই বইয়ে থাকলো ঠিক আছে, তাও কিন্তু দেখছি না। সেখান থেকে পুরো 1 বছর হয়ে যাচ্ছে, গিয়ে 1 বছর পরে তখন সেই ছেলেটি পিয়ালিতে থাকে, আর আমার 1 বছর পরে গিয়ে সপ্তাহখানেক ধরে মানে এর মধ্যে তো অনেক ছেলে প্রপোজ করেছে, বলেছে, অনেক কিছু, এগুলো তো হচ্ছে, কিন্তু 1 বছর পরে গিয়ে 1 সপ্তাহ ধরে টানা সেই ছেলেটার কথা মাথার মধ্যে কেন জানি না ঘুরছে। মানে সে কি বলবো, ওই যে তার কথা, তার যে আচার আচরণ ব্যবহার, এইগুলো মাথার মধ্যে পাক খাচ্ছে। তো চারিদিকের এই সমস্তগুলো তো দেখছি। আবার যেদিন সেই ছেলেটার সঙ্গে দেখা হলো বিয়ে বাড়িতে, সেদিনও আরও প্রচুর ছেলে এসেছিল, তাদের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা, মানে আমি যেখানে যাচ্ছি তার পেছনে পেছনে গিয়ে বসছে, একটু টোন টিটকারি করা, মানে যে ব্যাপারগুলো হয় আর কি। কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করে আমি বোঝার চেষ্টা করছি যে আমি সেরকম কিছু তো পাইনি, বা তার যে ভালো দিকগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো মাথার মধ্যে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফোন নাম্বারটা চোখে পড়লো, মানে সেই বইয়ে লেখা দেখাই হয় না, সেই যে 1 বছর কোনো ফোন না, ফোন নাম্বারটা পড়লো। এবার ওই ফোন নাম্বারটা যখন আমার কাছে আমি চোখে পড়লো,
তখন একটা ছোট ফোন অলরেডি আমাদের বাড়িতে, কারণ মা বাবা তখন আন্দামানে গেছিলো, বাড়িতে একটা ছোট ফোনের ব্যবস্থা করেছিল। এবার ফোন দিয়ে ফোন করলাম। ফোন তো করা হলো, প্রথমে আমার এক বান্ধবীকে দিয়ে ফোন করা হলো, যে ছন্দা আমাদের বাড়ি আসে, আপনারা অনেকেই চিনে থাকবেন। তো সে আমার নামটা আমি একটু উল্টো বলে ফোন টোন করা, এই যে ব্যাপারগুলো হচ্ছিল। এখন ফোন করে আমি কি বলেছিলাম আমি জানি না, না ওটা না বললে আমি আর বলতে পারছি না। প্রথম ফোন করেই বলছে বিয়ে টিয়ে না কেমন আছো, এটা জিজ্ঞাসা করার পরে মানে কয়েক সেকেন্ড পরে বলছে তা বিয়ে টিয়ে করছো না, মানে এটা জানার চেষ্টা করছি যে বিয়ে হয়ে গেল কি না। আমি দেখছি টেকনিক্যালি ও দুটো উত্তর চাইছে একসাথে। বিয়ে করেছো কিনা, বিয়ে হয়ে গেল কিনা, আর আমার অপেক্ষায় বসে আছো কিনা, মানে এরকম একটা ব্যাপারটাকে জানার চেষ্টা করলাম। তখন দেখি উত্তরটা আসছে এরকম, না মনের মতো আর কাউকে পেলাম না, বিয়ে করবো কি করে। তখন আমারও আর একটু মানে ইয়ে হচ্ছে যে তাহলে মনে হয় আমার জন্য, কিন্তু আদৌ কি আমার জন্য ছিল সেটাও একটা ব্যাপার। তো এই তারপরে কি হলো বলো না, তারপরে নিজে কিচ্ছু বলবে না, আমার এর মধ্যে যা বলেছো এখানে অনেক কথা বলেছো। আর তবে এইটুখানি বলতে পারি, যেদিন তুমি ফোন করছো তার কয়েক ঘন্টা বাদে ওই সিমটা চেঞ্জ করবো বলে আমার অলরেডি নতুন সিম একটা কেনা, তখন ওই সিমটা ফেলে দেবো কারণ ওতে পয়সা বেশি কাটছিল। এবার তার 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা পরে যদি ফোন করতো তাহলে ওই ফোন নাম্বারটাই ইনভ্যালিড হয়ে যেত। উপরে উঠে ফোনে কথা বলছিল, পিয়ালি বাজারে ওইখানেই ওই সিমটা লাগাবে এরকম একটা ব্যাপার চলছিল, আমি তখনই ফোন করেছি। এইবার ঠিক আছে, তারপরে থেকে ওই টুকটাক কথাবার্তা হতে থাকলো, আমিও একটু এগোলাম আর কি, মানে সময় লাগলো 1 বছর ভাবনা চিন্তা করে এগোতে। তারপরে গিয়ে যখন এগোলো সব কিছু, তখন দেখা করার একটা ব্যাপার কাজ করছে, কোথায় দেখা হতে পারে। তখন আমি তো ওদিকে কোথাও যেতে পারবো না, আর তোমাকে এখানে আসতে হবে। এবারে তখন সরস্বতী পূজার ঠিক 15 দিন আগে কথাবার্তা চলছে, আর পূজার ঠিক 15 দিন বাকি। আর তখনই কথা এটা উঠে আসছে যে ঠিক আমাদের কত বছর, মানে কত মাস, কত দিন, কত সেকেন্ড পর দেখা, মানে কথা হলো এটা, আবার কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড পর দেখা হবে, মানে এইরকম একটা ক্যালকুলেশন হিসেবে আর কি চলছে। তো সেই 15 দিনে 15খানা লেখা পেজে, 15 দিনে 15টা লেখা। তো সে লেখাটা আমার কাছে গচ্ছিত আছে, আজকে অবশ্য নেই। তো সে লেখাগুলো আপনাদেরকে আমার একটু মানে পড়ে শোনানোরও ইচ্ছে আছে। দরকার নেই না, তার মধ্যে কতটা কি আছে জড়িয়ে সেটা একটু বলতে পারলে ভালো লাগতো। এমনি খারাপ কিছু তো না। আর এই যে ঘটনাটা, এটা সবার জীবনে বিভিন্ন রকমভাবে আসে, আমাদের জীবনে একভাবে এসছে, সেটাই আর কি। তো এদিকে তো হলো, আমি একদিকে ঠিক করেছি যে এই ছেলেই আর কি নির্ধারণ করছি, কিন্তু মনে মনে ভেতরে একটা ইয়ে হচ্ছে যে ঠিক হচ্ছে তো, কিসে কি ব্যাপার না ব্যাপার, এইগুলো একটা কাজ করছে। তো আমার এক পিসির যার ছেলে আছে, তার নামও পলাশ, তো পলাশ দাকে পাঠালাম, তুই যা গিয়ে দেখে আয় কিসে কি আসল না নকল। এটা সিবিআই তদন্ত বাকি। হ্যাঁ, সেই সময় বিয়ের সময় বিরাট ভাবে রিকোয়েস্ট হয়েছিল বরযাত্রী যাওয়ার জন্য। তো আমি গেলে পরে ওখানে কোথায় কি থাকে বা কি ব্যাপার বরযাত্রী না, ওটা কি বলে, বউ কন্যা যাত্রী। হ্যাঁ, তো যাইনি। তো সে যাই হোক, তো আমার দাদাকে পাঠিয়েছিলাম, ও গিয়ে দেখে এসে আমার যেটুকুনি বললো, আমার শ্বশুর শাশুড়ির যে পুরানো ভিটেতে আপনারা যে ঘর বাড়ি এখন দেখতে পান, ওটা আমাকে মানে বিয়ে করে নিয়ে যাবে তখন বাঁধা চলছে, আমি যাওয়ার পরে ছাঁটনাট খোলা হয়েছে, অনেক ব্যাপার সে ঘরে। তো যাই হোক, ও এসে আমাকে শুধু বলল, তোর টালির ঘর জানিস, আর তোর ঘরে আছে একটা ছোট চৌকি, একটা টেবিল আর একটা আয়না ছিল, চিরনটা ভাঙা। ঠিক ও আমাকে এইভাবে করে বলছে যে তোর ঘরে আছে এইভাবে, আমার একদম পরিষ্কার মনে আছে। তো সে যাই হোক, ঘর যা আছে, ঘরের জিনিসপত্র বলতে ওই একটা দড়ির টানাতে ওর কটা জামা প্যান্ট ঝুলছে, আর ওই আয়না চিরন ভাঙা একটা টেবিল, এই যা বললো। যে টেবিলটা এখন আমাদের পিয়ালি বাড়িতে আমাদের পাশে যে ঘরে একটা টেবিল আছে, ওই টেবিলটাই ছিল, আর একটা চৌকি খাট। তো সে যাই হোক, ঘর বাড়ি যা আছে, ঘর খাট যা আছে, কিন্তু এবার আমার দাদা বাড়ি ফিরলো, দাদার কাছে
একটা ফোন দিয়েছিল, কিপ্যাড ফোন ছোট। এবার আমাদের বাড়ির দিকে ফোনটাও একটু ডিস্টার্ব করছিল, খারাপ হয়ে যাচ্ছিল, তো একটা ছোট ফোন পাঠিয়ে দিয়েছিল। এবার ওই ফোনে তখন টুকটাক করে কথাবার্তা হতো। তাতে যে সিমটা তোলানো হয়েছিল সেই সিমটা এখন তোমার বাবার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম বাস্তব কথা। ওই 800 কি ও নাম্বারটা বলে দিলে হবে, আমার বাবাকে সবাই ফোন করবে যে। হ্যাঁ, যে সিমটা আমি তুলেছিলাম আমার ঠাম্মার নামে, সিমটা আবার আমি তুলে ঠাম্মার নামে, সেই সিমটা এখন আমার বাবার ফোনে ব্যবহার হয়। তো সে যাই হোক, কথা হচ্ছে এবার যেদিন আসছে, এবার আসতে গিয়ে আর কি কন্টিনিউ ওই সিচুয়েশন অনুযায়ী ফোন হচ্ছে, গান শোনাচ্ছে। তখন কিন্তু বাইক ছিল, একটা নতুন বাইক কিনেছিলাম তার কিছুদিন আগে, কিন্তু মানে আগের একটা ছিল সেইটা, এটা না, বাজাজ এক্সিডি। এবার ওই বাইকটা নিয়ে আসছে, আস্তে আস্তে তার গেল খারাপ হয়ে, ঠেলে 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 গদখালি পর্যন্ত আসলো, আর ঠিক ওই পারে আর আমি এ পারে। তো তখনকার পরিস্থিতি অনুযায়ী গান হচ্ছে, এই কুলে আমি আর এই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তো বেশ ভালো লাগছে আর কি। এবার আসার পরে আমিও দেখলাম, মানে সেই যে 1 বছর আগে একটা রাত্রিবেলা একটুখানি দেখা, তারপরে মানে অতটা তো ভালো করেও দেখা বোঝা সেই ব্যাপারটা নেই। মনে আছে অবশ্যই যে এই সেই ছেলে। গল্প সংক্ষিপ্ত করো। হ্যাঁ বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, তো মেন জায়গায় চলে আসবে, হয়ে গেছে তো আবার কি। তারপরে ওখানে দোকানে কেনাকাটা হলো, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটা আবার রেখে চলে এলে প্লেটে, এতটা খাবো। মিষ্টি পছন্দ করি, আমার জীবনে যদি কোনো কিছু খেতে নাই, মানে কিচ্ছু জীবনে ইচ্ছে হবে না, কিন্তু কোনো মিষ্টি দেখলে একবার হলেও মনে হয় যে আমি একটু খাই। সেই মানুষ আমি, দোকানে ঢুকলাম, দুজনে মিলে খাওয়া হচ্ছে প্লেটে মিষ্টি নিয়ে, মানে এমন একটা ব্যাপার হচ্ছে যেন কম খাই বা বেশি খেয়ে ফেলছি, কি ভাববে তার ঠিক নেই। ও উঠে গেছে রেখে বলে আমিও মানে নষ্ট করছি, ব্যাপারটা এরকম। কিন্তু এখন আর করবো না, সে যাই হোক। এবারে বেরিয়ে আসলাম, এবার আমার জন্য একটা ড্রেস ও কিনে দিল। এবার আমি কেন বাদ থাকবো, আমার কাছে কি টাকা পয়সা কিছু নেই নাকি? জমানো তো আছে, আর বাবা মা ওদিক থেকে পাঠাচ্ছে, আমার কাছে টুকটাক কম বেশি টাকা আছে। এবার আমি বলছি আমাকে দিচ্ছে যখন আমিও একটা জামা দেবো। এবার যথারীতি আদান প্রদান হলো, আমিও একটা জামা দিলাম, সেও আমাকে দিল। এবারে তারপরে ওদের তো পুরানো ভিটে বাড়ি আছে, আমাকে ওখান থেকে আমরা আসলাম। ওইখানে শেষ করব, তবে বিলাসিনী স্টুডিওটা বাদ গেল। গোসবাই গেলেই বলো বিলাসিনী স্টুডিও। হ্যাঁ ভুলে গেছি, একটা ছবি ওঠার দরকার আছে। তো ওই বিলাসিনী স্টুডিও থেকে ছবিটা উঠেছিলাম, ওই যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা এখনো আছে। তো যাই হোক, তারপরে গিয়ে আমি বাড়ি চলে গেলাম। ওদের যে পুরানো ভিটে বাড়ি, আত্মীয় স্বজন তো এখানে প্রচুর, সেখানে এসেছিল। তো সে যাই হোক, তারপরে কদিন থাকলো, তার মধ্যে কয়েকবার দেখা সাক্ষাৎ হলো, তারপরে ফিরে চলে গেল। যাওয়ার পরে ওই যে ছবিটা বিলাসিনী স্টুডিওতে ওটা হয়েছিল, ওটাকে নিয়ে, বাবা মা তো বাড়িতে ছিল না, এবারে আমার ছোট পিসিকে দেখালাম যে এই ছেলে, এই ব্যাপার। তো পিসি আবার বাবা মাকে বললো টললো সব, চারিদিক দিয়ে তারা ওই ছবিটা দেখলো, পিসি চারিদিকে জানালো। এবার পিসমশাই আবার গেল মেয়ে কোথায় কি করছে দেখতে। এবার তারপরে মাধ্যমিক পরীক্ষা পড়েছিল, তখন বেরিয়েছিল পক্স। এবার আমার শাশুড়ি মা তখন, মেয়ে তো দেখা হয়নি, ছেলে ওদিকে বাড়ি বলেছে বা পিসিরা যাচ্ছে আসতে, তাহলে মেয়েটা কি করে দেখবে, বা ওই সময় বাবা মা বাড়ি নেই, উনি ওই সুযোগে আসলেন আমার এখানে এসে কদিন সেবা যত্ন করলেন এবং মেয়েটাকেও দেখে গেলেন। যেহেতু বাবা মা বাড়ি ছিল না, তো বাবা মারও সম্মতি নিয়ে পিসি ওদিকে সবাই, ওর বাড়ি আমার বাড়ি সবাই সম্মতিতে আর কি আড়ম্বর না করেই আর কি বিয়েটা হয়েছিল। এই হচ্ছে মূল গল্প। তো এই হচ্ছে এক কথায় আমাদের লাভ স্টোরি। আর সেই ছেলেটা কোন ছেলেটা, সে এখন ক্যামেরার পেছনে, সামনে চলে আসো। সেই ছেলেটা কোন ছেলেটা? এই ছেলেটা। তো যাই হোক, আজকে অনেক গল্প সুস্মিতা করে শোনালো আপনাদেরকে, অনেকে রিকোয়েস্টও করেছিলেন অনেক দিন ধরে। আর আজকে 14ই ফেব্রুয়ারি, সকলকে এই ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নতুন যারা প্রেম করছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যা প্রত্যেকের জীবনেই এরকম গল্প থাকে, একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, আর সেই গল্পগুলো স্মৃতি হয়ে আমাদের জীবনে সারা জীবনই থেকে যায়। তো যাই হোক, আমাদের শুরুটা এরকমভাবে হয়েছিল,
আর পরের মাঝখানে জার্নিটা জীবনে ওঠাপড়া অনেক কিছু অনেক আছে, ওঠাপড়া রয়েছে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা দুজনে একসঙ্গে। প্রত্যেক মানুষের জীবনেই এটা থাকে। তো যাই হোক, আমাদের জীবনের শুরুটা হয়েছিল এমনভাবে, আর বাকিটা তো এখনো অনেকটা পথ চলতে হবে। তো অনেক বাধা অতিক্রম করে আমরা এই জায়গাতে এসেছি, আর আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর আজকে পর্বটা শেষ করি রবীন্দ্রনাথের দুলাইন কবিতায়। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। কিছু নাই ভয় জানি নিশ্চয়, তুমি আছো আমি আছি। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব, তুমি আছো আমি আছি। ধন্যবাদ।